সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, সেপ্টেম্বরে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা, তবে সেজন্য ফিলিস্তিনি প্রশাসনকে বেশ কিছু শর্ত দিয়েছেন তিনি। এর প্রতিক্রিয়ায় কানাডাকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দার ঝড় বইছে ইসরায়েলেও। For the reasons I cited earlier, Canada intends to recognize the state of Palestine at the 80th. ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বীকৃতির পরিকল্পনায় যুক্ত হল কানাডা। For a two-state solution have been steadily. দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, বর্তমান বাস্তবতায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বাইরে আর কোনো পথ খোলা নেই। বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অটোয়া। তবে এই স্বীকৃতি শর্তহীন নয়। কানাডা বলছে, স্বীকৃতির বিষয়টি নির্ভর করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংস্কার প্রতিশ্রুতির ওপর। ২০২৬ সালের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের শর্ত কার্নির হুঁশিয়ারি দেন, ফিলিস্তিন রাষ্ট্র কিংবা নির্বাচনে স্থান দেয়া যাবে না হামাসকে। একের পর এক প্রভাবশালী দেশ পাশে দাঁড়াচ্ছে ফিলিস্তিনের। তাই প্রশ্ন উঠতে পারে, কতটা গুরুত্বপূর্ণ হঠাৎ এই স্বীকৃতির উপলব্ধি। আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক মিশন, ক্রীড়া দলে অংশগ্রহণ, এমনকি অলিম্পিকেও দল পাঠায় ফিলিস্তিন। তবে তাদের নেই আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমান্ত, নেই পূর্ণ নিয়ন্ত্রণ, নেই নিজস্ব সেনাবাহিনী। তাই ফিলিস্তিন অনেকটা কাগুজের রাষ্ট্র হয়ে আছে। ১৯১৭ সালের বেলফোর্ড ঘোষণায় ইহুদিদের জন্য একটি ভূখণ্ডের কথা বলা হয়। একই সাথে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষার নির্দেশনাও ছিল সনদে। কিন্তু ইতিহাস বলছে, সেই প্রতিশ্রুতি ছিল অপূর্ণ। আজও ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের পথ রয়ে গেছে অসমাপ্ত। বেআইনি হলেও দখলের জাল বিছিয়ে চলেছে জায়নবাদীরা। ১৯৬৭ সালের আগে যে সীমান্ত ছিল, তার উপর ভিত্তি করে ফিলিস্তিন গঠনের দাবি প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে স্বীকৃতি যতটা বাস্তব নয়, তার চেয়ে অনেক বেশি প্রতীকী। তবে সেই প্রতীকেই লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। এখন পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের দেশের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্র হিসেবে। জাতিসংঘে তাদের রয়েছে পার্মানেন্ট অবজারভার স্টেট মর্যাদা, অর্থাৎ ভোটাধিকার না থাকলেও অধিকার আছে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের। যদি ফ্রান্স এবং যুক্তরাজ্য ঘোষণা বাস্তবায়ন করে, তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের মধ্যে ৪টি থাকবে ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের একমাত্র মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র রয়ে যাবে একা। মার্কিন শুল্কের ছোবলে আরও একবার বিধ্বস্ত কানাডা। সম্প্রতি কানাডার পণ্যের উপর শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫% করেছেন ট্রাম্প। তবে ২০২০ সালে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির আওতায় থাকা বেশ কিছু পণ্য এই নতুন শুল্কের বাইরে থাকবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্তে হতাশ কানাডা প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন বাণিজ্য নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাণিজ্য অংশীদারের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করেছেন। এই তালিকার ওপরের দিকে অবস্থান করছে দেশটির সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কানাডা। সম্প্রতি কানাডার পণ্য আমদানিতে আরোপিত শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৩৫% করা হয়েছে। মূলত কানাডা থেকে যুক্তরাষ্ট্রের মাদক পাচার বন্ধ না হওয়াতে এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। হোয়াইট হাউস বলছে, অবৈধ মাদক সংকট দূর করার ক্ষেত্রে কানাডা তেমন কোনো উদ্যোগ নেয়নি এবং এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার বদলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে দেশটি। হোয়াইট হাউসের দাবি, মূলত এসব কারণেই কানাডার পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। বিদ্যমান জরুরি পরিস্থিতিকে কার্যকরভাবে মোকাবেলার অজুহাতেই দেশটির পণ্য আমদানির ওপর শুল্কের পরিমাণ বাড়িয়েছে ট্রাম্প, দাবি বেশ কিছু বিশ্লেষকদের। যদিও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জুলাইয়ের শুরুতে বলেন, ফেন্টানিল পাচারে হ্রাস টেনে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে অটোয়া। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউএসএমসিএ অর্থাৎ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা চুক্তির আওতাধীন পণ্যগুলোর ওপর ৩৫% শুল্ক প্রযোজ্য হবে না।
এক বিবৃতিতে কার্নি বলেন, তার সরকার বিনিয়োগ ও নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার মাধ্যমে কানাডাকে আরও শক্তিশালী করার দিকে নজর দেবে। কার্নি আরও জানান, কানাডার নাগরিকরাই দেশটির পণ্যের সবচেয়ে ভালো ক্রেতা হবেন। অন্য যে কোনো বিদেশি সরকারের চেয়ে দেশটির বাসিন্দারা নিজেদেরকে আরও বেশি দেওয়ার সামর্থ্য রাখেন বলেও মনে করেন তিনি। তার মতে, কানাডীয় কর্মীদের মাধ্যমে কানাডার সম্পদ ব্যবহার করে উন্নয়নের পথে এগিয়ে যাবে তার প্রশাসন, যা কানাডার সব নাগরিকের উপকারে আসবে। অন্যান্য কয়েকটি দেশে নতুন শুল্কের হার আরও 1 সপ্তাহ পর প্রযোজ্য হলেও কানাডার ক্ষেত্রে এটি আজ থেকেই চালু হচ্ছে। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটে বিষয়টি উল্লেখ করা হয়েছে। মেক্সিকোর পর কানাডায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। মার্কিন পণ্যের সবচেয়ে বড় ক্রেতাও কানাডা। গেল বছর যুক্তরাষ্ট্র থেকে $349.4 বিলিয়ন পণ্য আমদানি করেছে কানাডা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে $412.7 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের জরিপ ব্যুরো এই তথ্য জানিয়েছে। একদিকে ট্রাম্প বলবৎ রাখছে শুল্ক ঝড়, অন্যদিকে মার্ক কার্নি বলছেন চিন্তার কিছু নেই। কি হতে যাচ্ছে কানাডার ভবিষ্যৎ? এ বিষয়ে বিস্তারিত জানব শওকত আলী সাগরের কাছে। ধন্যবাদ বনাঙ্কুর। আপনি জানেন এবং আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য আলোচনা শেষ পর্যন্ত ইতিবাচক কোনো সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হয়নি। ফলে 1 আগস্ট থেকে ক্যানাডিয়ান প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয় সেগুলোর উপর 35% ট্যারিফ কার্যকর হয়েছে। এই যে 35% ট্যারিফ কার্যকর হয়ে গেছে, এটি নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি ডিসঅ্যাপয়েন্টেড, তিনি হতাশা প্রকাশ করেছেন। কানাডার ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করেছেন, তাদের মধ্যে উদ্বেগ আছে, তবে খুব বেশি যে উৎকণ্ঠিত হয়েছেন বিষয়টি সেরকম নয়। যদিও কানাডার ট্রেড মিনিস্টার তিনি ঘোষণা দিয়েছেন যে আলাপ আলোচনা চলবে, আগামী সপ্তাহে তারা আবার নতুন করে আলোচনা শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে তিনি কানাডার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। এমনকি শুক্রবার রাতে তিনি সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তিনি কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নির সঙ্গেও কথা বলতে চান, যদিও তিনি কানাডার পলিটিশিয়ানদেরকে বেশ সমালোচনা করেছেন যে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে না পারার কারণে। আমি এ প্রসঙ্গে একটু উল্লেখ করতে চাই যে কানাডা এই যে 35% ট্যারিফ, এই ট্যারিফ কার্যকর হওয়ার কারণে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, হতাশা তৈরি হয়েছে, কিন্তু খুব বেশি উদ্বিগ্ন হয়নি। আমি যেটি উল্লেখ করেছি যে কাজমা কমপ্লায়েন্ট প্রোডাক্টগুলোকে ডোনাল্ড ট্রাম্প তার এই ট্যারিফের আওতার বাইরে রেখেছেন। কাজমা প্রোডাক্ট হচ্ছে, এখানে কানাডা, ইউনাইটেড স্টেট, মেক্সিকো এগ্রিমেন্ট নামে একটি চুক্তি আছে। সেটি হচ্ছে পুরো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইন টার্মস অফ ট্রেড ভলিউম। সো এই চুক্তির আওতায় কানাডিয়ান প্রোডাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কিংবা মেক্সিকোর বাজারে ভাইস ভার্সা, আবার ওইসব দেশের প্রোডাক্টগুলো কানাডার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। কানাডিয়ান ব্যবসায়ীরা এবং কানাডিয়ান ইকোনমিস্টরা তারা হিসাব নিকাশ করে দেখেছেন যে যেহেতু কাজমা কমপ্লায়েন্ট প্রোডাক্টকে ট্যারিফের বাইরে রাখা হয়েছে, ফলে কানাডিয়ান প্রায় 90% প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যায় সেগুলো আসলে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। যদিও টার্গেটেড সেক্টর স্পেসিফিক কতগুলো ক্ষেত্রে 35%-এর চাইতেও বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যেমন অ্যালুমিনিয়ামের উপর, স্টিলের উপর 50% করে ট্যারিফ আরোপ করা হয়েছে, অটোমোবাইলের উপর ট্যারিফ আছে, এক্সট্রা ট্যারিফ আরোপ করা হয়েছে, লাম্বার প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করা হয়েছে। এবং এই প্রোডাক্টগুলো কানাডিয়ান ইকোনমিতে খুবই সিগনিফিক্যান্ট ভূমিকা তারা রাখে। ফলে এই প্রোডাক্টগুলোর উপর যেই বাড়তি ট্যারিফ আরোপ করা হয়েছে সেটি কানাডিয়ান ইকোনমিতে একটা ইম্প্যাক্ট হবে। তবে বিশ্লেষকরা হিসাব করে দেখেছেন যে শুল্কমুক্ত যেই পণ্যগুলো কানাডিয়ান প্রোডাক্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত যায়, এবং এই প্রোডাক্টগুলোর উপর এই যে 50% কিংবা তার চেয়ে বেশি কম যেই টার্গেটেড যে ট্যারিফটা আছে সেটিকে যদি গড় করা হয়, তাহলে ইন জেনারেল কানাডিয়ান প্রোডাক্টগুলো 2.6% থেকে 9%-এর মধ্যে তাদের একটি শুল্ক পরিশোধ করতে হয়। ফলে তারা মনে করছে যে এটি আসলে কানাডিয়ান ইকোনমির জন্য খুব বেশি নেগেটিভ কোনো ইম্প্যাক্ট করবে না। তবে কানাডার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি যে উদ্বিগ্ন সেটি হচ্ছে অনিশ্চয়তা নিয়ে, যে কোনো একটি সিদ্ধান্ত পৌঁছে যাওয়া, কোনো একটি কনক্লুশনে আসা, সেটি তারা চাইছেন। এবং গত কয়েক মাস ধরে যেহেতু আলাপ আলোচনা চলছে এবং অনিশ্চয়তা ছিল, অনিশ্চয়তার কারণে তারা নতুন করে কোনো ইনভেস্টমেন্ট করেনি, নতুন করে কোনো লোকবল নিয়োগ করেনি। ফলে সেটি কানাডিয়ান ইকোনমিতে
এক ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে। আমরা স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে এবং তাদের যে তথ্য উপাত্ত সেটি হিসাব করে আমরা দেখেছি যে সেকেন্ড কোয়ার্টারে কানাডার জিডিপি আসলে একেবারে একটা কনস্ট্যান্ট জায়গায় থেকেছে, স্থবির থেকেছে। তার মানে হচ্ছে যে নতুন ইনভেস্টমেন্ট হয়নি, নতুন ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়নি, ইকোনমিও গ্রো করেনি, ইকোনমি একটা স্ট্যাগনেন্ট জায়গায় থেকেছে। এখন সামনের দিনগুলোতেও যদি ইকোনমি স্ট্যাগনেন্ট জায়গায় থাকে সেটি হচ্ছে আতঙ্কের। কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন যে একটি সিদ্ধান্তে যদি পৌঁছানো যায় বা কোনো অনিশ্চয়তাটা যদি কেটে যায় তাহলে তারা নতুন করে নতুন উদ্যমে ইকোনমিকে সামনে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে তারা কাজ করতে পারেন। তবে এই যে কোনো সমঝোতা হলো না, এটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের একটা প্রতিক্রিয়া আছে। প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি বলেছেন যে মার্ক কার্নি আসলে ফেল করছেন ইন টার্মস অফ নেগোসিয়েশন উইথ ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ব্যবসায়ীরা আবার বলছেন যে নো ডিল ইজ বেটার দেন ব্যাড ডিল, যে কোনো একটা খারাপ চুক্তি করার চাইতে কোনো চুক্তি না করা সেটা বরং অনেক ভালো। মার্ক কার্নি এই আলোচনা শুরু হবার আগে থেকে তিনি বরাবরই ঘোষণা দিয়ে রেখেছিলেন যে কানাডার স্বার্থ, কানাডার ইকোনমির স্বার্থ, ব্যবসায়ীদের স্বার্থ, জনগণের স্বার্থ যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হয় তাহলে তিনি কোনো ধরনের চুক্তিতে, কোনো ধরনের সমঝোতা তিনি স্বাক্ষর করবেন না। এবং শেষ পর্যন্ত আসলে সেটি হয়নি। এবং মার্ক কার্নিও একই কথা বলছেন যে যেহেতু আমার কাছে মনে হয়েছে যে এই আলোচনায় যে জায়গায় আমরা পৌঁছেছি সেটি কানাডিয়ান স্বার্থকে পরিপূর্ণভাবে অক্ষুণ্ণ থাকছে না, ফলে আমি সেই চুক্তিতে স্বাক্ষর করে নিই। তার এই অবস্থানটাকেও ইতিবাচক হিসাবে দেখছেন কানাডার ব্যবসায়ীরা। তবে নতুন করে আলাপ আলোচনা হবে আগামী সপ্তাহে, সেই আলোচনার দিকেও ব্যবসায়ীদের নজর আছে। কিন্তু ব্যবসায়ীদের সবচেয়ে উদ্বেগের যে জায়গাটি সেটি হচ্ছে যে আমি যে কাজমা অ্যাগ্রিমেন্টের কথা বলেছি, কানাডা, আমেরিকা, মেক্সিকো ট্রেড অ্যাগ্রিমেন্ট, আগামী বছর 2026 সালে সেটি রিনিউয়ালের সময় হবে এবং এই বছরের কোনো একটি সময় সেটি নিয়ে আলাপ আলোচনা শুরু হবে। কানাডিয়ান ব্যবসায়ীদের ভয়ের জায়গা হচ্ছে শেষ পর্যন্ত যদি ডোনাল্ড ট্রাম্প সেই কাজমা অ্যাগ্রিমেন্টে গিয়ে সেখানেও মনে করে যাচ্ছে আর আমেরিকা এই অ্যাগ্রিমেন্টে থাকবে না, কিংবা সেখানে এই যে শুল্কমুক্ত সুবিধা আছে সেটিতে তারা থাকবে না, সেটি হবে কানাডার জন্য সত্যিকারের চিন্তার কারণ। কিন্তু এখনকার যে 35% যেই ট্যারিফ সেটি নিয়ে আসলে কানাডার তেমন কোনো চিন্তার কারণ নাই বলে ব্যবসায়ীরা মনে করছেন। স্বাগত আলী সাগর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কানাডায় ক্যারিয়ার রিলেটেড নানা রকম টিপস ও ট্রিক্স নিয়ে আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন ইত্তেলা আলী। ধন্যবাদ বনাঙ্কুর। জবস টু টার্গেট ইন কানাডা ফর 2025 and 2026। আমরা জানি সবাই যে বিশ্বে এখন এক ধরনের মন্দা চলছে, এক ধরনের রিসেশন চলছে এবং ইকোনমি, নর্থ আমেরিকার ইকোনমি ওয়ার্কফোর্সের জন্য এখন খুব একটা স্টেবল না। কিন্তু তারপরেও 2025 রেস্ট অফ দ্য ইয়ার এবং 2026-এ যেই জব সেক্টর বা যেই জব এরিয়াসগুলো, যেই প্রফেশনগুলো আমি বলবো আপনারা টার্গেট করতে পারেন, সেগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। সো টপ 10, প্রথমেই যেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার্স। এখন পর্যন্ত সফটওয়্যার ডেভেলপার্স এর যে চাহিদা টরন্টো, ভ্যানকুভার, এডমন্টন এবং বড় বড় শহরগুলোতে, আমি বলবো Montreal, even in industrial areas are high. Why? Because প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটার প্রয়োজন। সেটা আপনার মেডিকেল ইন্ডাস্ট্রি হোক, মেডিকেল সায়েন্স or হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি হোক, সেটা আপনার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা প্রফেশনের মানুষ এখন তাদের কাজগুলো যেভাবে করছে সেটা এক ধরনের সফটওয়্যার মাধ্যমেই ডেলিভার করছে। এবং এই এআই এর যুগে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের আরো অনেক বেশি অপরচুনিটিস এখন আমরা দেখতে পাচ্ছি। সেজন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজ again in the market, and if you have studied in software development, I think you should think about it. Number 2, nurses. Nurses are still popular. Again, if you want to be a nurse in Canada, you have to study or you have to do a re-examine. You have to do a re-examination for your certificate. However, it is still a very successful career to look. Number 3, electricians. If you have studied in as an electric engineer, or you have you have technical knowledge or diploma in electric
design or as an electrician, I think you should consider, because Canada a trade sector apprentice হিসেবে you can have a license back, and then you can become an electrician, and that is again very popular, commercial and in residence. অনেকে এটা জানে না, but think about it. Truck drivers, trucking is a big business in North America, এবং ট্রাক ড্রাইভার্সরা কিন্তু তাদের চাহিদা অনেক বেশি, কারণ ট্রাকিং অ্যাজ আ বিজনেস অনেক বাড়ছে। কারণ একবার ভাবুন, অনলাইন বিজনেস বাড়ছে এবং শপিং এক্সপিরিয়েন্স রিটেল থেকে অনলাইনে চলে যাচ্ছে। এজন্য এখন ডেলিভারির ক্ষেত্রটা অনেক বড়। সেই জায়গায় যদি আমরা চিন্তা করি, আমি বলবো যে ইফ ইউ আর আ ড্রাইভার ইউ ক্যান কনসিডার ট্রাকার। 6 নাম্বারটা হচ্ছে টিচার। টিচিং ইজ আ গ্রেট প্রফেশন। Think about it. If you want to be a teacher, খুব সহজেই কিছু সার্টিফিকেশন নিয়ে বা কিছু সময় ব্যয় করে পড়ালেখা করে you can become that. Number 8, financial advisor, যারা ব্যাংকিং সেক্টরে ছিলেন, তারা আপনারা কানাডায় এসে কিছু করতে যাচ্ছেন, পড়ালেখা আছে, স্টাডিজ আছে, financial advisors are doing well, and there will always be a need for it, because যতই সফটওয়্যার থাকুক, প্ল্যানার্স থাকুক, AI থাকুক, you need a human connection who's going to advise you on your financial planning. Number 9, web designers. সবাই ভাববেও এটা তো পুরনো কথা, কিন্তু আসলে পুরনো কথা নয়। নতুন করে ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইনার্স এর যে ক্ষেত্রটা, সেটার চাহিদা অনেক আছে। Doesn't matter, you don't have to have a job if you're a freelance. Web design is always in the blocks. Now that there are new tools in the market, web designing has become easier, but still I do think that people have visions, and if they're looking for, a different style of web design, because online shopping is increasing, you still have got a chance. Number 10, hospitality workers. আমি বলবো কানাডাতে এই জায়গাটা ভাবতে হবে। tourism in Canada is important. It has always been. কিন্তু তাছাড়াও Canada is also a hub of business travel, tourism, and যারা হসপিটালিতে পড়ালেখা করছেন, কেটারিং সাইডে হতে পারে, হাউসকিপিং সাইডে হতে পারে গেস্ট সার্ভিসেস সাইডে, সো মেইনটেনেন্স সাইডে হসপিটালিটি ওয়ার্কার হিসেবে আমি বলবো যে এখানে যথেষ্ট অপরচুনিটি আছে, এবং ইউ ক্যান ক্রিয়েট আ গ্রেট ক্যারিয়ার হিয়ার। So there are a variety of work that you can get in this country. আবার দেখা হবে আপনাদের সবার সাথে। আমি ইত্তেল আলী। আমরা আলাপ করব কাজের কথা নিয়ে। ইত্তেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল কানাডা ডায়েরির আজকের আয়োজনে। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।